গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে কিন্তু এসএসসি সিজিএল এবং এমটিএস এর কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তার জন্য আমরা রেগুলার বেসিসে জিকেজিএস এর ক্লাস তোমাদের প্রোভাইড করছি। অলরেডি দুটো ক্লাস কিন্তু হয়ে গেছে। আজকে তোমাদের 3 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে জিকেজিএস এর ওপর থেকে। তো এর আগের যে দুটো ক্লাস হয়েছে জিকেজিএস এর ওপর থেকে, সেখানে আমরা আলোচনা করেছিলাম এবং যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তারা প্রত্যেকে জানো সেখানে একটা মেন টপিক পড়াচ্ছিলাম আর দুটো পড়াচ্ছিলাম সাপোর্টিং টপিকস। তো মেন টপিকস এর মধ্যে যেটা আমরা পড়ছিলাম সেটা হলো সেন্সাস অফ ইন্ডিয়া। তো 2011 সালে যে জনগণনা হয়েছিল তার উপরে ডিটেলসে পড়ছিলাম। তো দুটো ক্লাসে আমরা কিছু জিনিস সেখানে জেনে নিয়েছি। বাকি যে টপিকটা থেকে গেছে সেন্সাসের উপর থেকে, সেটা আমরা আজকের ক্লাসে কভার করব এবং আজকের ক্লাসে সেন্সাসটা কিন্তু আমরা কমপ্লিট করব এবং সেন্সাস কমপ্লিট করার পরে আমরা চলে আসব ক্লাসিক্যাল ড্যান্সে। এবং তার সাথে সাথে যে সাপোর্টিং যে দুটো তোমাদের টপিক চলছে, একটা হলো ইম্পর্টেন্ট ডেটস, আরেকটা হলো ইম্পর্টেন্ট বুক অ্যান্ড অথর। তো সেগুলো আমরা এর সাথে কিন্তু কন্টিনিউ করব। তো আশা করি প্রত্যেকে এর আগের ক্লাস দুটো দেখে এসছো। যদি না দেখে থাকো, উপরে আই বাটনে যে লিঙ্কটা শো হচ্ছে সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে কিন্তু তোমাদের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে প্রিভিয়াস ক্লাসের। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রত্যেকটা ক্লাসের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে এক্সামের জন্য বেনিফিট পাবে। আর একটা কথা বলে রাখি, এই যে তোমাদের এটা এসএসসি সিজিএল এমটিএস স্পেশাল যে ক্লাসটা চলছে, শুধু যে এটা এই কোশ্চেনগুলো মানে এখানে যা করাবো, যে টপিকগুলো পড়ানো হবে, এগুলো যে শুধুমাত্র এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস এ আসবে এমনটা কোনো কথা নয়। যে যে এক্সামে জিকেজিএস এর টপিক আছে, প্রতিটা এক্সামের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেখানে তোমাদের জিকেজিএস টপিকটা আছে, তো প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসটা ফলো করবে। তো শুরু করছি আজকের টপিক, যেটা বাকি আছে, সেন্সাস অফ ইন্ডিয়া, ভারতের জনগণনা। তো এর আগের দিনে আমরা পড়েছিলাম কি, এর আগের দিনে পড়েছিলাম আমরা সেক্স রেশিও পড়েছিলাম, চাইল্ড সেক্স রেশিও পড়েছিলাম আমরা পপুলেশন ডেনসিটি পড়েছিলাম, লিটারেসি রেট পড়েছিলাম। এছাড়া এখান থেকে দেখো ফার্স্ট কোশ্চেন আজকে যেটা রেখেছি, যে অ্যাকর্ডিং দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, হোয়াট ইজ দ্য পপুলেশন পার্সেন্টেজ অফ শিডিউল ট্রাইবস ইন ইন্ডিয়া? শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ কত 2011 জনগণনা অনুযায়ী? আবারও বলছি, ইংলিশ ফরম্যাটে কোশ্চেনগুলো ধীরে ধীরে রপ্ত করা শুরু করো, কারণ বাংলায় যে এক্সামগুলো হয় আমাদের পশ্চিমবাংলায়, কিছু এক্সামে বাংলাতে তোমাদের কোশ্চেন থাকে, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু ইংলিশে কোশ্চেন থাকবে। এর পাশাপাশি সেন্ট্রালে যে এক্সামগুলো হবে সেখানে কিন্তু ইংলিশ আর হিন্দিতে শুধুমাত্র কোশ্চেন থাকবে, যদিও এমটিএস এ তোমরা বাংলাতে কোশ্চেন পাবে। তো প্রত্যেককে বলছি ইংলিশ টার্মগুলো এখন থেকে ধীরে ধীরে রপ্ত করবে। তো দেখতে পাচ্ছ কোশ্চেনটা কিন্তু সিজিএল এ এসেছিল। সিজিএল গত বছর 2023-এ সিজিএল এর কোশ্চেন, যে শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ কত। তার আগে আমরা ডিটেলসে জেনে নেবো, তারপর অ্যান্সারে আসবো। তো এখানে আমরা ফার্স্টে আসবো শিডিউল কাস্ট। দুটো কাস্ট আছে, একটা হলো শিডিউল কাস্ট, তোমরা আশা করি প্রত্যেকে জানো, ফর্ম ফিল আপের সময় যে দেখেছো। একটা হলো ইউআর, যাকে বলা হয় জেনারেল ক্যাটাগরি। ইউআর এর ফুল ফর্ম হলো আনরিজার্ভ। তারপর নেক্সট হলো ইডব্লিউএস, ইকোনমিক্যাল উইকার সেকশন। জেনারেলের মধ্যে থেকে যারা ইকোনমিক্যাল উইকার সেকশনের আন্ডারে পড়ে, তারা কিন্তু ইকোনমিক্যাল উইকার সেকশনের সার্টিফিকেট বানাতে পারে। তারপর হলো ওবিসি। ওবিসি ছাড়া আরো যে দুটো আছে, একটা হলো এসসি আর একটা হলো এসটি। তো এসসি ফর কি, শিডিউল কাস্ট, আর এসটি ফর কি, শিডিউল ট্রাইব। এসসি কে আমরা বাংলাতে বলি তপশালি জাতি, আর এসটি কে আমরা বলি তপশালি উপজাতি বা তপশালি জনজাতি। এবার অনেকের মধ্যে একটা কনফিউজিং হতে পারে, যারা এসসি এসটি থেকে বিলং করে তারা হয়তো জানো, কিন্তু যারা বিলং করে না তাদের মধ্যে একটা কনফিউজিং হয় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে, যে এসসি কারা বা এসটি কারা, মানে কে এসসির মধ্যে পড়বে কে এসটির মধ্যে পড়বে। তো তোমরা আগে দেখেছো যে স্বাধীনতার আগে ভারতে বা বহু প্রাচীন যুগ থেকে অস্পৃশ্যতা কিন্তু আমাদের সমাজে চলে আসছে। তো স্বাধীনতার সময় যে আমাদের খসড়াটা তৈরি করেছিল আমাদের সংবিধানের, কে তৈরি করেছিল? বি আর আম্বেদকর। সেও কিন্তু একজন অস্পৃশ্য ছিল, অর্থাৎ
সে একজন শিডিউল কাস্টের ব্যক্তি ছিল। তো সেখান থেকে এই শিডিউল কাস্ট থেকে মানে শিডিউল কাস্টে কারা পড়বে বা শিডিউল ট্রাইব কারা পড়বে সেটা আর ডিফারেন্স কিভাবে তোমরা বুঝতে পারবে সেটা একটুখানি আলোচনা করে দিই। এসসি কারা? এসসি হলো যারা আগে অস্পৃশ্য ছিল, অর্থাৎ আনটাচেবিলিটি 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 যারা আগে অস্পৃশ্য ছিল তাদেরকে রাখা হয়েছে শিডিউল কাস্টের মধ্যে। আর শিডিউল ট্রাইব কারা? তোমরা শুনেছো যে বিভিন্ন আগে বনে জঙ্গলে আদিবাসীরা থাকে, বা এখনো শুনে থাকবে আন্দামানে আদিবাসীরা থাকে। তো এই আদিবাসী যে সমস্ত উপজাতি যারা আছে, অর্থাৎ যেখানে বন বেশি সেখানেই কিন্তু শিডিউল ট্রাইবের সংখ্যাটা বেশি দেখতে পাওয়া যায়। তো শিডিউল ট্রাইব কারা? শিডিউল ট্রাইব হলো আদিবাসী বা উপজাতি যারা, তারা হলো শিডিউল ট্রাইব। আর শিডিউল কাস্ট যারা কারা? যারা আগে অস্পৃশ্য ছিল, আনটাচেবিলিটি ছিল, তারা পড়ে শিডিউল কাস্টের মধ্যে। আশা করি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ডিফারেন্স বোঝাতে পেরেছি। না জানলেও কোনো ব্যাপার না, জাস্ট এটা ইনফরমেশনের জন্য। শুধু এখানে জানতে হবে যে সব থেকে বেশি শিডিউল কাস্ট পপুলেশন কোন স্টেটে আছে, আর সব থেকে বেশি শিডিউল কাস্টের পার্সেন্টেজ কোন স্টেটে আছে। তো এখানে দেখো ফার্স্টেই লেখা আছে যে হাইয়েস্ট স্টেট উইথ হাইয়েস্ট শিডিউল কাস্ট এসসি পপুলেশন কোন স্টেটে? উত্তরপ্রদেশে আছে। আর পার্সেন্টেজটা যদি আমরা দেখি যে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট কোন স্টেটে আছে? হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট আছে পাঞ্জাবে। এবার হাইয়েস্ট যখন জেনেছি তাহলে মিনিমাম জানবো, কিন্তু মিনিমাম এর থেকেও কিন্তু এখানে দেখো লেখা আছে যে নো শিডিউল কাস্ট। তো মিনিমাম আমরা এটাকেই ধরবো, নো শিডিউল কাস্ট মানে সেখানে কোনো শিডিউল কাস্টের ব্যক্তি সেখানে নেই, অর্থাৎ সেটাই হলো কি মিনিমাম। তো নো শিডিউল কাস্ট রিসাইডস ইন কোথায়? নাগাল্যান্ড অ্যান্ড অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে কিন্তু কোনো শিডিউল কাস্ট নেই। তো এখান থেকে হাইয়েস্ট পপুলেশন অফ শিডিউল কাস্ট কোন স্টেট হলো? উত্তরপ্রদেশ। হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট কোনটা হবে? পাঞ্জাব। আর লোয়েস্ট বা নো শিডিউল কাস্ট কোনটা হবে? হবে নাগাল্যান্ড অ্যান্ড অরুণাচল প্রদেশ। ইউনিয়ন টেরিটরিটা অতটা ইম্পর্টেন্ট না, তবু তোমরা মনে রাখতে পারো ইউনিয়ন টেরিটরির মধ্যে শিডিউল কাস্ট এর হাইয়েস্ট পার্সেন্টেজ হলো চণ্ডীগড়ে এবং হাইয়েস্ট পপুলেশন হলো কোথায়? দিল্লিতে। আর এসসি নেই কোন 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 ইউটিতে, কোন কোন ইউনিয়ন টেরিটরিতে? তো নো শিডিউল কাস্ট হলো আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জ অ্যান্ড লাক্ষাদ্বীপে কিন্তু কোনো শিডিউল কাস্ট নেই। এবার এখান থেকে দেখো ম্যাপের সাহায্যে যদি তোমরা জিনিসটা একবার ভালোভাবে খেয়াল করো তাহলে জিনিসটা কিন্তু অনেক দিন মুখস্থ থাকে। তাহলে এক্ষুনি কি বললাম? সব থেকে বেশি হাইয়েস্ট পপুলেশন অফ শিডিউল কাস্ট কোন স্টেটে? হাইয়েস্ট পপুলেশন অফ শিডিউল কাস্ট হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কোথায়? এইটা হলো উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে কি? উত্তরপ্রদেশে হাইয়েস্ট পপুলেশন অফ শিডিউল কাস্ট। যদি বলে হাইয়েস্ট পার্সেন্টেজ কোথায়? হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট হলো পাঞ্জাব। এই যে হলো পাঞ্জাবের লোকেশন। পাঞ্জাবে কি? পাঞ্জাবে হলো হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট। আর শিডিউল কাস্ট নেই কোন কোন স্টেটে? দেখো নাগাল্যান্ড, নর্থ ইস্ট সাইডে চলে আসো, নর্থ ইস্ট সাইডে এই হলো নাগাল্যান্ড, আর ওপরে আছে ভুটান অ্যান্ড চায়না বর্ডার এবং এদিকে মায়ানমার বর্ডারের সাথে লাগোয়া অরুণাচল প্রদেশ। তো এই দুটো স্টেটে কিন্তু কোনো শিডিউল কাস্ট নেই, নো শিডিউল কাস্ট, নো এসসি এখানে। আর ইউটির ক্ষেত্রে কি বললাম? ইউটির ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর লাক্ষাদ্বীপ এখানে আছে লাক্ষাদ্বীপ। এই দুটো ইউনিয়ন টেরিটরিতে কোনো শিডিউল কাস্ট নেই। আর ইউনিয়ন টেরিটরির মধ্যে সব থেকে বেশি কোথায় আছে? নিউ দিল্লি। এই হলো নিউ দিল্লির লোকেশন, এখানে সব থেকে বেশি কিন্তু শিডিউল কাস্ট আছে। আর পার্সেন্টেজ সব থেকে বেশি কোথায়? এই পাঞ্জাব এবং হরিয়ানার মাঝখানে এদেরই রাজধানী চণ্ডীগড়। চণ্ডীগড় হলো কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট আছে। এবার চলে আসো শিডিউল ট্রাইবে।
শিডিউল ট্রাইবের দেখো কোশ্চেন কিন্তু দিয়েছে, ইউজিসি নেট পেপার জিওগ্রাফি 2022-এ এখান থেকে কোশ্চেন দিয়েছিল যে হাইয়েস্ট শিডিউল ট্রাইব পপুলেশন স্টেট। সব থেকে শিডিউল ট্রাইব মনে রাখার সব থেকে সোজা যে উপায় সেটা কি, সেটা হলো বন। আশা করি প্রত্যেকে জানো যে ভারতে সব থেকে বন বেশি কোন রাজ্যে, সব থেকে বন বেশি হলো মধ্যপ্রদেশে, সব থেকে বন বেশি। যদি কোশ্চেন দেয় পার্সেন্টেজ হিসাবে সব থেকে বন বেশি কোথায়, পার্সেন্টেজ হিসাবে সব থেকে বন বেশি হলো মিজোরামে, কিন্তু সব থেকে বন বেশি। তো যেখানে বন বেশি সেখানেই কিন্তু উপজাতি অর্থাৎ আদিবাসী অর্থাৎ জনজাতির সংখ্যা কিন্তু সেখানেও বেশি হবে। তো শিডিউল ট্রাইবের মধ্যে হাইয়েস্ট পপুলেশন অফ শিডিউল ট্রাইব কোথায়, মধ্যপ্রদেশে কিন্তু হাইয়েস্ট পপুলেশন অফ শিডিউল ট্রাইব। মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পরে হলো ওড়িশা। আর মিজোরামে দেখো বলা আছে যে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ কি শিডিউল ট্রাইব কোথায় থাকে মিজোরামে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল ট্রাইব, এবং এর পাশাপাশি হাইয়েস্ট পার্সেন্টেজ অফ বন কোথায়, সেটাও কিন্তু মিজোরামে। আর শিডিউল ট্রাইব কোথায় দেখতে পাওয়া যায় না, যেখানে বন নেই সেখানে, বা বনের পরিমাণ খুব কম সেখানে শিডিউল ট্রাইব দেখতে পাওয়া যাবে না। তো বনের পরিমাণ কম কোথায়, হরিয়ানাতে টোটালি বন নেই, পাঞ্জাবে অল্প বন আছে। তো হরিয়ানা এবং পাঞ্জাবে কিন্তু শিডিউল ট্রাইবের সংখ্যা কিন্তু কম থাকে। এবার এখানে ইউনিয়ন টেরিটরি দেখো, ইউনিয়ন টেরিটরিতে সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল ট্রাইব লাক্ষাদ্বীপে আছে, হাইয়েস্ট পপুলেশন দাদরা নগর হাভেলি। তোমাদের ফার্স্ট দিনের ক্লাসেই বলেছি যে 2011 সেন্সাসের টাইমে, জনগণনার টাইমে কিন্তু তখন ভারতের 29টা স্টেট ছিল, 7টা ইউটি ছিল, এবং তখন দাদরা নগর হাভেলি দমনদিউ কিন্তু আলাদা ছিল। তো সেই কারণে দাদরা নগর হাভেলি এখানে কিন্তু আলাদা শো করা হচ্ছে। আর এসটি নেই, এখানে কারেকশন করে নাও, এসটি নেই কোথায়, এসটি শিডিউল ট্রাইব নেই চণ্ডীগড়ে নেই, পুদুচেরিতে নেই, দিল্লিতে নেই। দিল্লি, পুদুচেরি, চণ্ডীগড় কোথাও কিন্তু শিডিউল ট্রাইব দেখতে পাওয়া যায় না। এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো যে টোটাল ভারতে শিডিউল ট্রাইবের সংখ্যা কত পার্সেন্টেজ। দেখো ওপরে কর্নারে লেখা আছে শিডিউল ট্রাইবের সংখ্যা হলো 8.6%। এক্সামে কোশ্চেন এসেছে, কোশ্চেনটাও কিন্তু আমরা আজকের ক্লাসে রেখেছি। ফার্স্ট কোশ্চেন যেটা দেখলাম সেটাই কিন্তু এই কোশ্চেনটাই ছিল, যে শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ কত ভারতে। তো শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ হলো 8.6%। তাহলে শিডিউল কাস্টের পার্সেন্টেজ কত, শিডিউল কাস্টের পার্সেন্টেজ এখান থেকে দেখে নাও 16.6%। সুতরাং 0.6 না মনে রাখলেও হবে, 16%ও মনে রাখতে পারো। তাহলে শিডিউল কাস্ট কত বললাম, শিডিউল কাস্ট 16.6%, শিডিউল ট্রাইব কত 8.6%। দুটোরই পরে কিন্তু পয়েন্টের পরে কি আছে 6। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা আমরা ক্লাসের শুরুতে দেখেছিলাম তার অ্যান্সার কি হবে, এখানে বলেছে যে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ কত, শিডিউল ট্রাইবের পার্সেন্টেজ হলো 8.6%। এবার চলে আসো এখান থেকে, আচ্ছা শিডিউল ট্রাইবটাকে আমরা একবার এখানে ম্যাপের সাহায্যে দেখব। তো ম্যাপের সাহায্যে কি বললাম, যে শিডিউল ট্রাইব মনে রাখার সব থেকে সহজ উপায় হলো বন। বনের পরিমাণ সব থেকে বেশি কোথায়, মধ্যপ্রদেশে। বনের পার্সেন্টেজ সব থেকে বেশি কোথায়, বেশি হলো মিজোরামে সব থেকে বেশি। আর আর হলো বন নেই কোথায়, বন নেই সেটা কোথায়, সেটা হলো হরিয়ানাতে, সরি পাঞ্জাবে এবং হরিয়ানাতে বন নেই, বা বনের পরিমাণ কিন্তু খুবই নগণ্য, খুব অল্প বন আছে, সেই কারণে এখানে কিন্তু কোনো শিডিউল ট্রাইব দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে ম্যাপের সাহায্যে দেখে নাও যে মধ্যপ্রদেশের লোকেশন কোথায়, এই হলো মধ্যপ্রদেশের লোকেশন। তো মধ্যপ্রদেশে সব থেকে বেশি এসটি, সব থেকে হাইয়েস্ট এসটি কোথায়, মধ্যপ্রদেশে। মিজোরামের লোকেশনটা দেখো, এখানে মিজোরাম একদম মায়ানমার বর্ডারে, কিন্তু মায়ানমার আর এদিকে বাংলাদেশ বর্ডারে কিন্তু মিজোরাম অবস্থিত। তো মিজোরাম হলো হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসটি, প্রায় 94.4% এসটি শিডিউল ট্রাইব কিন্তু এখানেই দেখতে পাওয়া যায়। আর কোথায়, কোন স্টেটে, হরিয়ানা আর কি বললাম পাঞ্জাব, এই হলো হরিয়ানা, এই হলো পাঞ্জাব। এখানে কোনো শিডিউল ট্রাইব নেই, নো শিডিউল ট্রাইব, নো এসটি। এবার চলে আসো এখান থেকে
একবার একটা তোমরা শর্ট নোট বানিয়ে নাও। এক সাইডে লেখো শিডিউল কাস্ট এসটি, আরেক সাইডে লেখো শিডিউল ট্রাইব এসটি। তো এসসি শিডিউল কি কাস্ট, সি ফর কি, সি ফর হলো কাস্ট, শিডিউল কাস্ট, টি ফর হলো শিডিউল ট্রাইব। শিডিউল কাস্টকে বাংলাতে কি বলবো, বাংলাতে বলবো অনুসূচিত জাতি, অনুসূচিত জাতি বা তফসিলি জাতি, তফসিলি জাতি। আর শিডিউল ট্রাইবকে কি বলবো, শিডিউল ট্রাইবকে বলবো তফসিলি উপজাতি, তফসিলি জনজাতি বা তফসিলি উপজাতি। কাকে বলবো, শিডিউল ট্রাইবকে। শিডিউল কাস্টের সংখ্যা কত পার্সেন্ট টোটাল ইন্ডিয়াতে, 16.6%। এসটির পার্সেন্টেজ কত, 8.6%। এখানে লেখো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম শুধু স্টেটই বলবো, ম্যাক্সিমাম পপুলেশন অফ শিডিউল কাস্ট কোন স্টেটে, ম্যাক্সিমাম পপুলেশন হলো উত্তরপ্রদেশে। আর মিনিমাম পপুলেশন কোথায়, মিনিমাম পপুলেশন হলো ম্যাক্সিমাম পার্সেন্টেজ কোথায়, ম্যাক্সিমাম পার্সেন্টেজ হলো পাঞ্জাব, পাঞ্জাবে হলো ম্যাক্সিমাম পার্সেন্টেজ। তো একইভাবে এখান থেকে দেখো ম্যাক্সিমাম এসটি কোথায় থাকে, যেখানে বন বেশি, বন কোথায়, মধ্যপ্রদেশে বেশি, তো মধ্যপ্রদেশ। আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ বা হাইয়েস্ট পার্সেন্টেজ কোথায়, হাইয়েস্ট পার্সেন্টেজ হলো মিজোরাম, যেখানে বনের পার্সেন্টেজও কিন্তু বেশি। এবার এখান থেকে লেখো নো শিডিউল কাস্ট, শিডিউল কাস্ট নেই কোথায় কোথায়, শিডিউল কাস্ট নেই লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে নেই, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু কোনো শিডিউল কাস্ট নেই। আচ্ছা, এটা হয়ে গেল কি, এটা আমি এখানে ইউটি বলে দিলাম। আর স্টেটের মধ্যে কোথায়, স্টেটের মধ্যে নেই নাগাল্যান্ডে, নাগাল্যান্ডে কিন্তু কোনো শিডিউল কাস্ট নেই। এবং অরুণাচল প্রদেশে কোনো শিডিউল কাস্ট নেই। আর এসটি নেই কোথায়, নো এসটি। শিডিউল ট্রাইব নেই হলো পাঞ্জাবে কোনো শিডিউল ট্রাইব নেই। আর হরিয়ানাতে কোনো শিডিউল ট্রাইব নেই। এটা এখানে শর্ট নোট আকারে কিন্তু লিখে রাখবে। এবার এখানে চলে আসো। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো এসএসসি এর সিজিএল এবং এমটিএস স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এটা বলতে পারো টোটাল এসএসসির জন্য, শুধুমাত্র সিজিএল এমটিএস নয়, সিএসএসএল, জিডি কনস্টেবল, সিপিও, দিল্লি পুলিশ কনস্টেবল প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি আদার্স এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, যেমন পিএসসির এক্সাম, যেমন পুলিশের এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান, কোনো নোটিফিকেশান প্রকাশিত হলে, বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে, বা কোনো অ্যান্সার কি প্রকাশিত হলে সবার আগে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচেই ইনফর্ম করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, ভিডিও কল কিন্তু করবে না। এছাড়া এখানে আরও আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস,
পাবে এখান থেকে ইংলিশের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অ্যান্ড রিজনিংয়ের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো যেহেতু চ্যানেলটা নতুন সেই কারণে আমরা এই যে ক্লাসটা দেখছো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে, আচ্ছা অনেকের কনফিউশন থাকে যে ডেসক্রিপশন বক্সটা কিভাবে ওপেন করবে, তো দেখবে এই চ্যানেলের নিচের দিকে একটা মোর বলে অপশন আছে, সেটার উপর ক্লিক করলে কমেন্ট বক্সের একটা সেকশন ওপেন হয়ে যায় এবং তার পাশাপাশি ডেসক্রিপশন বক্সের কিন্তু একটা সেকশন ওপেন হয়ে যায়। সেখানেই কিন্তু এই ক্লাসের লিংক বা এই চ্যানেলের লিংক প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করলে তোমরা আমাদের ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। যেহেতু চ্যানেলটা নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং এটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও, এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন দেখো, এখানে কোশ্চেন দিয়েছে বিপিএসসি বিহারের পাবলিক সার্ভিস কমিশনের কোশ্চেন, দ্য স্টেট অফ ইন্ডিয়া ইন দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ট্রাইবাল পপুলেশন to its total population as per 2011 census। তো কি বলেছে, ট্রাইবাল পপুলেশন অর্থাৎ এসটি শিডিউল ট্রাইবের কথা বলছে, সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল ট্রাইব 2011 সেন্সাস অনুযায়ী কোথায়, এক্ষুনি বললাম যেখানে বন বেশি, মিজোরামে বনের পার্সেন্টেজ বেশি সেখানেই। তো অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, আচ্ছা পরে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট লেখা আছে, এগুলো জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু অনলাইনের ফরম্যাটেই কোশ্চেন দিয়েছে। তো এখানে দেখো ফার্স্টেই লেখা আছে যে টোটাল আরবান পপুলেশন, মানে টোটাল শহরের পপুলেশন 2011 সেন্সাস অনুযায়ী কত, 31.16%। কত, 31.16%। এটাকে রাউন্ড ফিগারে তোমরা 31%ও মনে রাখতে পারো। তাহলে 31.16% যদি শহরের পপুলেশন হয়, তাহলে যদি বলা হয় যে রুরাল পপুলেশন কত, রুরাল পপুলেশন, তাহলে ডাইরেক্ট তোমরা 100, কারণ আমরা টোটালটাকে 100 হিসেবে আমরা গণ্য করি, তো 100% থেকে 31%টাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পেয়ে যাবে কত, 69%। তাহলে গ্রামে থাকা লোকের সংখ্যা কত পার্সেন্টেজ, অ্যাপ্রক্সিমেট 69%। এটা হবে 68 পয়েন্ট সামথিং, মানে 68.84% এরকম একটা আসবে, তো 69 অ্যাপ্রক্স তোমরা ধরে রাখবে। এখান থেকে যে কোশ্চেনটা এক্সামে দিয়েছিল, এই দুটো পপুলেশন বলার একটাই কারণ, কোশ্চেন দিয়েছিল যে 2011 সেন্সাস অনুযায়ী আরবান রুরাল পপুলেশনের রেশিও, আরবান এবং রুরাল পপুলেশনের রেশিও কত অ্যাপ্রক্সিমেটলি, তো রেশিও হলো 31:69, কারণ আরবানের পপুলেশনের পার্সেন্টেজ কত 31 আর এদিকে রুরালের কত 69, তাহলে রেশিও কি হবে 31:69। পরের পয়েন্টটা দেখো, দ্য ডেথ রেট, মৃত্যু হার, দ্য ডেথ রেট মৃত্যু হার কত 2011 সেন্সাস অনুযায়ী। তো 2011 সেন্সাস অনুযায়ী প্রতি 1000 জন ব্যক্তির মধ্যে মৃত্যু হার ছিল 7.2। এবার তোমাদের মধ্যে একটা কনফিউজিং হতে পারে যে 7.2 কি করে হচ্ছে, মানে 7 জন লোক মারা যাবে আর একজন লোকের 0.2 অংশ খারাপ হয়ে যাবে, মানে হাত খারাপ হয়ে যাবে বা পা খারাপ হয়ে যাবে, না এমনটা না। কারণ এই ডাটাটা যখন জনগণনার সময় ক্যালকুলেট করা হয়, এটা কিন্তু অনেক বড় একটা হিউজ ডাটা থাকে, সেখান থেকে ছোট আকারে পার্সেন্টেজের রেসপেক্টে, মানে 100 রেসপেক্টে হোক বা 1000-এর রেসপেক্টে আনতে গেলে পয়েন্ট চলে আসে। তো সেই হিসাবে মনে রাখবে যে 7.2% কত 1000 জন ব্যক্তির মধ্যে 7.2 হলো মৃত্যু রেট অর্থাৎ ডেথ রেট। এখানে দেখো পরের পয়েন্টে বলা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ হোম মিনিস্ট্রি কিন্তু এই সেন্সাসের জন্য দায়ী, এবং এর পাশাপাশি দ্য অফিস অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড কমিশনার এই দশকীয় ডেকেডাল সেন্সাসের জন্য, মানে 10 বছর অন্তর সেন্সাস হয় বলে বলা হয়েছে যে দশকীয় জনগণনার জন্য দায়িত্বশীল থাকে। কমিশনারের নাম এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, আগের দিন নয় ফার্স্ট ক্লাসে পড়িয়েছি, কি বলেছিলাম, ডক্টর সি চন্দ্রমৌলি, ডক্টর সি চন্দ্রমৌলি। এরপরে দেখো এখানে বলা হয়েছে যে দ্য ইয়ার্স
কোশ্চেন দেবে যে ইয়ার্স অফ দ্য গ্রেট ডিভাইড বলা হয় কোন সাল থেকে কোন সালকে, বলা হয় 1901 থেকে 1921 সালে। কেন? কারণ হলো এই 1901 থেকে 1921 সালে যে গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট, সেটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। দেখো এখানে বলা হয়েছে যে ইন ইন্ডিয়া the years 1901 to 1921 are the years of the great divide in India's demographic history when the death rate began decline, মৃত্যু হার কিন্তু ডিক্লাইন হয়েছিল মানে কমে গিয়েছিল, গিভিং রাইজ মানে বেড়েছে, গিভিং রাইজ বেড়েছে টু অ্যান অ্যাক্সিলারেশন ইন দ্য রেট অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ পপুলেশন গ্রোথে কিন্তু কি হয়েছে, পপুলেশন গ্রোথটা কিন্তু বেড়েছে এই 1901 থেকে 1921 সালের মধ্যে। ভারতের জনগণনার মধ্যে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কোন সাল থেকে কোন সালের মধ্যে, 1901 থেকে 1921 সালের মধ্যে। সেই কারণে বলা হয় ইয়ার অফ দ্য কি গ্রেট ডিভাইড। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে দিয়েছিল, অবশ্যই কিন্তু কোশ্চেনটা মনে রাখবে। এবার দেখো পরের লাইনে লেখা আছে, আচ্ছা এখানে একটুখানি জিনিসটা বুঝিয়ে দিই যে কিভাবে গ্রোথ রেট অ্যাক্সিলারেশন হয়েছিল। কারণ এর আগে 1901 সালের আগে 1800 সালের দিকে বা 1700 সালের দিকে তখন মানুষের যে বিমারি বা যে রোগ হতো, যেমন ডায়রিয়া, তোমরা হয়তো পড়েছো ছোটবেলায় গল্পে, ডায়রিয়া বা কালাজ্বর বা কোনো জ্বর বা নর্মাল সর্দি কাশিতেও কিন্তু লোক মারা যেত, কারণ ট্রিটমেন্টটা কিন্তু তত ডেভেলপ ছিল না, মেডিকেল সেক্টর তত ডেভেলপ ছিল না। ধীরে ধীরে মেডিকেল সেক্টর ডেভেলপ হয়, ফলে এই সমস্ত যে নর্মাল যে রোগগুলো, এগুলো কিন্তু থেকে মানুষের মৃত্যুটাকে নির্মূল করা গিয়েছে। তো এর ফলে কি হয়েছে, ডেথ রেটটা, মৃত্যু হারটা কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ এর আগে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, 100 জন লোকের মধ্যে যদি 30 জন লোক মারা যেত নর্মাল কোনো রোগে, যেমন ডায়রিয়া হলো বা জ্বর হলো, এতে যদি 30 জন লোক মারা যেত, তো এই 1900 সালের পর থেকে 100 জন লোকে হয়তো 5 জন মারা যাচ্ছে। তো আগে কতজন লোক বেঁচে থাকতো, আগে 70 জন লোক বেঁচে থাকতো, এখন কতজন বেঁচে থাকছে, 95 জন লোক বেঁচে থাকছে। অর্থাৎ অবভিয়াসলি কিন্তু পপুলেশন গ্রোথ হয়ে যাচ্ছে। তো সেটাই হয়েছিল 1901 থেকে 1921 সালের মধ্যে। পরের পয়েন্টটা দেখো, পরের পয়েন্টে বলা হয়েছে যে 1981 সালকে কি বলা হয়েছে, বলা হয়েছে যে অ্যানুয়াল গ্রোথ রেট অফ দ্য পপুলেশন ইন ইন্ডিয়া স্টার্টেড ডিক্রিজিং গ্রাজুয়ালি। আচ্ছা এবার মনে হতে পারে যে তোমাদের 1901 সালে এক্ষুনি বললাম যে 1900 সালের পর থেকে 1901 থেকে 1921কে বলা হয় ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড। কেন? তখন কিন্তু মেডিকেল সেক্টর অনেকটা ডেভেলপ হয়ে গিয়েছিল, ফলে মৃত্যু হার কমে গিয়েছিল, ফলে মানুষ কিন্তু অনেকদিন ধরে বাঁচছিল। কিন্তু 1981 সালে এসে কি হলো, মেডিকেল সেক্টর আবার কি ডুবে গেছে? না, ডুবেনি। 1981 সালে গ্রোথ রেট ডিক্রিজিং হওয়ার কারণ একটাই, যে আগে দেখবে তোমাদের বাড়িতে ঠাকুমা বা তোমার দাদু বা তার আগের জেনারেশনগুলো, তো বিশেষ করে ঠাকুমাদের যে জেনারেশনগুলো আছে, সেখানে দেখবে যে ফ্যামিলিতে কিন্তু প্রায় 10-12 জন, মিনিমাম 10-12 জন করে থাকতো, বা কোনো ফ্যামিলিতে 20 জন, কোনো ফ্যামিলিতে 25 জন, অর্থাৎ এক একজনের কিন্তু প্রায় 8টা-10টা করে ছেলে মেয়ে থাকতো। কিন্তু এই 1981 সালের পর থেকে সেটাকে করা হয়েছে কি, মানে সেটা ধীরে ধীরে ডেভেলপ হয়ে হাম দো হামারা দো, তো ফ্যামিলি কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং হয়েছে। তো এই কারণে গ্রোথ রেটটাও কিন্তু 1981 সালে কিন্তু ডিক্রিজিং হয়েছে গ্রাজুয়ালি, 1981 সালের পর থেকে। এবার চলে আসো পরের পয়েন্ট। পরের পয়েন্ট হলো কি, ধার্মিক ভিত্তির ওপরে রিলিজিয়ানের ভিত্তিতে। অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়ান, কোশ্চেন দিতে পারে যে অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়ান মেজরিটি পপুলেশন অফ হুইচ রিলিজিয়ান। তো অ্যান্সার কি হবে, হিন্দু। হিন্দুদের সংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী হিন্দুদের সংখ্যা ছিল 79.80%। দেখতে পাচ্ছ এখানে গ্রাফের আকারেও কিন্তু আমি লিখে দিয়েছি। তো হিন্দুজমের সংখ্যা ছিল কত, 79.8%। তো ফার্স্ট সব থেকে মেজর পপুলেশন কোন ধর্মের ছিল, হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের পরে পরবর্তী ধর্ম ছিল কি, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের পার্সেন্টেজ নাও মনে রাখলেও হবে। ইসলামের পরে আছে কি, খ্রিস্টান ধর্ম।
খ্রিস্টিয়ান, এই তিনটে মনে রাখলেই হবে পরপর, যে সব থেকে বেশি হাইয়েস্ট কোনটা, হিন্দু, তারপরে ইসলাম, তারপরে হলো খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ানের পরে আছে শিখ, বুদ্ধ, জৈন অ্যান্ড পার্সিয়ান। তো এই তিনটে মনে রাখলেই হবে। পরে চলে আসো ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে ভারতের সব থেকে 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সব থেকে যদি কোশ্চেন দেয় বেশি বলা হয় কোন ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে দেখো তিনটে ডাটা মানে তিনটে জনগণনার ডাটা কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি। তো প্রথম দুটো না মনে রাখলে হবে 1991, 2001 না মনে রাখলে হবে, মনে রাখবে 2011টা। কোশ্চেন দেবে যে সব থেকে 2011 সেন্সাসে সব থেকে বেশি বলা ল্যাঙ্গুয়েজ কোনটা, তো অ্যান্সার হয়ে যাবে হিন্দি। 43.63% লোক কিন্তু হিন্দি বলে। একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, সম্ভবত সেটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন ছিল কি খেয়াল নেই, কিন্তু কোশ্চেনটা ছিল যে ভারতে, সেখানে বলে দিয়েছিল ভারতের সব থেকে বেশি বলা ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি, কিন্তু সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, সেকেন্ড সব থেকে দ্বিতীয় পজিশনে আছে, সব থেকে বেশি বলা দ্বিতীয় পজিশনে থাকা ল্যাঙ্গুয়েজ কোনটা, তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বেঙ্গলি। তো সব থেকে বেশি বলা ল্যাঙ্গুয়েজ কোনটা, হিন্দি, হিন্দির পরে হলো বেঙ্গলি, বাংলা, বাংলা ভাষা কিন্তু দ্বিতীয় পজিশনে আছে। থার্ড পজিশনে আছে কি, থার্ড পজিশনে আছে মারাঠি। ফোর্থ পজিশনে আছে কি, তেলেগু, তেলেগু। আচ্ছা, তেলেগু থেকে একটা ফ্যাক্ট বলে দিই, তেলেগু তোমরা পড়েছো হয়তো জেনারেল নলেজে, জিকে জিএসে কোশ্চেন দেবে যে ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটা, তো ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। কবে তৈরি হয়েছিল, 1 অক্টোবর 1953 সালে। এবং কোন ভাষার ভিত্তিতে, তেলেগু ভাষার ভিত্তিতে। তো তেলেগু কোন পজিশনে আছে বর্তমানে, ফোর্থ পজিশনে, তার তেলেগুর পরে হলো কি তামিল। তো এই পাঁচটাই কিন্তু মনে রাখবে পরপর, কারণ যেহেতু এখানে ফার্স্ট হাইয়েস্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে এক্সামে না জিজ্ঞাসা করে, সেকেন্ড হাইয়েস্ট যেহেতু জিজ্ঞাসা করেছে, তো থার্ড হাইয়েস্ট, ফোর্থ হাইয়েস্ট জিজ্ঞাসা করতেই পারে। তো সব থেকে বেশি বলা ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি, দ্বিতীয় বেশি হলো বেঙ্গলি, তারপর মারাঠি, তেলেগু অ্যান্ড হলো তামিল। পরে কোশ্চেন দেখো, এখানে দেখো যে কোশ্চেনটা বলছিলাম সিজিএল এর কোশ্চেন 2022-এ এসছে, যে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 আফটার হিন্দি which of the following languages is spoken by the largest number of people in India, তো অ্যান্সার কি হবে, এক্ষুনি বললাম বেঙ্গলি, বেঙ্গলি বাংলা হলো সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। পরে চলে আসো পরবর্তী ফ্যাক্ট, এখান থেকে দেখো এখানে বলা হয়েছে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ স্লাম পপুলেশন। স্লামের অর্থ কি, স্লামের অর্থ হলো বস্তি, বস্তি, ঝুপড়ি। তোমরা দেখে থাকবে যে ট্রেন লাইনের আশেপাশে কিন্তু ম্যাক্সিমাম বস্তি বা ঝুপড়ি দেখতে পাওয়া যায়। তো সেই বস্তি বা ঝুপড়ির পার্সেন্টেজ সব থেকে হাইয়েস্ট কোথায়, কোন স্টেটে ছিল 2011 সেন্সাস অনুযায়ী, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কিন্তু স্লাম পপুলেশন অর্থাৎ বস্তি বা ঝুপড়ির পরিমাণ কিন্তু সব থেকে বেশি ছিল। এমপিএসসি মধ্যপ্রদেশের যে পিএসসির এক্সাম, সেই এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। আর লোয়েস্ট পার্সেন্টেজ অফ স্লাম পপুলেশন কোথায়, লোয়েস্ট পার্সেন্টেজ সেটা হলো কেরালা রাজ্যে, মাত্র 0.8%। এক্সামে কোশ্চেন দিয়েছিল ইউপির উত্তরপ্রদেশের পিএসসির আরও অ্যান্ড এআরও এক্সামে 2021 সালে। কোশ্চেনে 4টে অপশন ছিল, 4টে অপশনের মধ্যে, এটা জাস্ট ইনফরমেশনের জন্য রেখেছি, 4টে অপশনের মধ্যে আহমেদাবাদ সিটি কিন্তু সঠিক হবে। কোশ্চেনটা কি দিয়েছিল, কোশ্চেনটা দিয়েছিল যে লোয়েস্ট পার্সেন্টেজ অফ স্লাম পপুলেশন অ্যাজ পার 2011। তো সেখানে যে 4টে অপশন ছিল, সেই 4টে অপশনের এগেনস্টে এই আহমেদাবাদ সিটি কিন্তু সঠিক অ্যান্সার। আর যদি বলে যে লোয়েস্ট পার্সেন্টেজ অফ স্লাম পপুলেশন, তখন তোমরা অ্যান্সার করবে, যদি অপশানে কেরালা থাকে তো কেরালা আগে মার্কিং করবে। চলে আসো পরের কোশ্চেন, এখানে দেখো বলেছে যে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া। ভারতে দ্বিতীয় সেকেন্ড হাইয়েস্ট, দ্বিতীয় বৃহত্তম স্বাক্ষরিত স্টেট বা ইউটি কোনটায়, আচ্ছা এখানে স্টেট বা ইউটির উল্লেখই করেনি, তাহলে দ্বিতীয় স্বাক্ষরিত স্টেট বা ইউটি আমরা ধরে নেব। তাহলে ফার্স্ট কি বলেছিলাম, ফার্স্ট লিটারেসি সব থেকে বেশি শিক্ষিত রাজ্য কোনটা, সব থেকে বেশি শিক্ষিত হলো কেরালা। কেরালার পরে কোনটা, কেরালার পরে হলো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ।
কেরালার পার্সেন্টেজ কত ছিল? 94%। লাক্ষাদ্বীপের পার্সেন্টেজ ছিল 92%। আর এরপর হলো কি মিজোরাম, সাক্ষরতার হার সব থেকে তৃতীয় নম্বরে পজিশনে আছে কে সাক্ষরতার দিক থেকে? মিজোরাম। তাহলে যদি কোশ্চেন দিত যে এখানে যদি কোথাও লেখা থাকতো যে সেকেন্ড হাইয়েস্ট স্টেট, যদি লেখা থাকতো সেকেন্ড হাইয়েস্ট, যদি এখানে লেখা থাকতো স্টেট, তখন অ্যান্সার কিন্তু আমরা লাক্ষাদ্বীপ না করে আমরা অ্যান্সার করব মিজোরাম। এখানে যেহেতু কিছু উল্লেখ নেই, তো আমরা অ্যান্সার করব কি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হলো সেকেন্ড পজিশনে আছে সাক্ষরতার দিক থেকে। ফার্স্ট পজিশনে কে আছে? কেরালা। সেকেন্ড পজিশনে স্টেটের দিক থেকে আছে মিজোরাম। আর যদি শুধু বলে যায় যে ইউটির দিক থেকে সব থেকে লিটারেসি রেটে হাইয়েস্ট পজিশনে কে আছে, তখন আবার অ্যান্সার করব লাক্ষাদ্বীপ। চলে আসো পরের কোশ্চেন, নেম দ্য স্টেট হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস 2011। এসএসসি জিডি কনস্টেবল গত বছরেরই কিন্তু কোশ্চেন, মানে যেটার রেজাল্ট রিসেন্টলি প্রকাশিত হলো সম্ভবত, না এটা 2024-এর, 2023 মানে এর আগের যে পরীক্ষাটা হয়েছে সেই এক্সামের কিন্তু এটা কোশ্চেন ছিল। তো এখানে দেখো, এখানে একটা কথা এর আগের দিন বলা হয়নি, এক্ষুনি বললাম যে সব থেকে বেশি লিটারেসি রেট কোথায়? কেরালা রাজ্যে। তো যেখানে সব থেকে বেশি লিটারেসি রেট, সেই রাজ্যেই মেল লিটারেসি রেট হাইয়েস্ট, সেই রাজ্যেই কিন্তু ফিমেল লিটারেসি রেট হাইয়েস্ট। আর লোয়েস্ট লিটারেসি রেট কোন স্টেট? লোয়েস্ট লিটারেসি রেট হলো বিহার। বিহারে কিন্তু সব থেকে লিটারেসি রেট কম। তো যে রাজ্যে লোয়েস্ট লিটারেসি রেট ওভারঅল কম, সেই রাজ্যে মেল লিটারেসি রেটও কম এবং সেই রাজ্যে ফিমেল লিটারেসি রেটও কিন্তু কম। তাহলে চলে আসো পরের কোশ্চেন। কোশ্চেনে কি বলেছে যে হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া। তো হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া কি হবে? অ্যান্সার হয়ে যাবে কেরালা। পরের কোশ্চেনটা দেখো, এখানে বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউনিয়ন টেরিটরি হ্যাজ হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট। তাহলে ইউনিয়ন টেরিটরির মধ্যে হাইয়েস্ট লিটারেসি রেট কোন ইউনিয়ন টেরিটরির? তো সেটা হয়ে যাবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের 92% ওভারঅল। এবং এক্ষুনি বললাম যেখানে হাইয়েস্ট সেখানেই কিন্তু হাইয়েস্ট ফিমেল এবং হাইয়েস্ট মেল হয়ে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে লাক্ষাদ্বীপ। এনডিএ 2018 সালের কিন্তু কোশ্চেন। পরে কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে এই তোমাদের টোটাল কিন্তু কমপ্লিট হলো সেন্সাস রিলেটেড টপিক। এবার এখান থেকে একটা শর্ট নোট বানিয়ে নাও, যেটা এক্সামে কিন্তু কাজে লাগবে। অলরেডি পড়ানো হয়ে গেছে, শর্ট নোট এখান থেকে বানিয়ে নাও। তো ফার্স্টে দেখো লেখা আছে পপুলেশন। ফার্স্টেই আমরা কি পড়েছিলাম? পপুলেশন। পপুলেশন থেকে একটা ট্রিক মনে রাখতে পারো, আপ, ইউপি ফর, আমরা কি বলি, ইউপি যখন ইংলিশে আমরা প্রিপোজিশন হিসেবে ইউজ করি তখন আমি কি বলি? আপ। আপ ডাউন, তো আপ, ইউপি ফর আপ। এখান থেকে মনে রাখবে আপ মেরে, आप मेरे बिहार, आप मेरे बिहार पर, आप मेरे बिहार पर आओ, বা आप मेरे बिहार पर आ। তো ইউপি ফর, আচ্ছা এখানে প্রত্যেকটাই লেখো যে ম্যাক্সিমাম, স্টেটই আলোচনা করব, ম্যাক্সিমাম যেটা বহুবার দেয়, আর হলো কি মিনিমাম। লিটারেসিও ম্যাক্সিমাম আর মিনিমাম। পপুলেশন ডেন্সিটিও ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোন স্টেট আর মিনিমাম কোন স্টেট। সেক্স রেশিওতেও ম্যাক্সিমাম কোন স্টেট অ্যান্ড মিনিমাম কোন স্টেট। ডেকেডাল গ্রোথে ম্যাক্সিমাম কোন স্টেট আর মিনিমাম কোন স্টেট। তো এখান থেকে দেখো পপুলেশনের ক্ষেত্রে যে ট্রিকটা বললাম কি আপ মেরে বিহার পর আ, তো আপ ফর ইউপি উত্তরপ্রদেশ, মেরে তো ম থেকে মহারাষ্ট্র, শর্টে লিখছি এমএইচ, বিহার থেকে বিহারি, বিহার থেকে বিহার, প থেকে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, আ থেকে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। তাহলে ম্যাক্সিমাম পপুলেশন কোথায়? ম্যাক্সিমাম পপুলেশন উত্তরপ্রদেশে কিন্তু ম্যাক্সিমাম পপুলেশন আছে। আর মিনিমাম পপুলেশন কোথায়? মিনিমাম পপুলেশন হলো সিকিমে। সিকিমে কিন্তু পপুলেশন সব থেকে কম ছিল
অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, এখানে লিখে রাখবে 2011 সেন্সাস অনুযায়ী। লিটারেসি রেটের যে তোমাদের ট্রিকটা বলেছিলাম, কি বলেছিলাম ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে এসকারভি বা এসকারবি রোগ হয়। তো দন্তুস্ব ফর কি, সাক্ষরতা, সাক্ষরতা। ক ফর, ক ফর হলো কি কেরালা, কেরালা। ব ফর হলো কি, ব ফর হলো বিহার, বিহার। তাহলে ম্যাক্সিমাম লিটারেসি কোন স্টেটের, কেরালা, কেরালার কিন্তু সব থেকে ম্যাক্সিমাম। মিনিমাম কোন স্টেটের, মিনিমাম হলো বিহার, বিহারের হলো মিনিমাম। পপুলেশন ডেন্সিটি চলে আসো। পপুলেশন ডেন্সিটিতে কি মনে রাখতে বলেছিলাম যে এখন কিছুদিন আগে ইলেকশন হয়ে গেল, তো ইলেকশনে আগে কি করে, ইলেকশনের আগে যাতে ভোট কোনো এবিসি যে কোনো পার্টি হোক না কেন কি করে, ভোট নিজেদের দখলে আনার জন্য আগের দিন রাত্রে কিছু ভালো মন্দ খাওয়ালো বা পয়সা দিল। তো জনতাকে কি করলো, জনতাকে বিয়ার খাওয়ালো, জনতাকে বিহার, জনতাকে বিয়ার, জনতাকে বিয়ার দিয়া, জনতাকে বিহার দিয়া। তো জনতা থেকে, জনতা থেকে জনঘনত্ব, জনঘনত্ব। কে কোনো কাজ নেই, জাস্ট মনে রাখার জন্য। বি থেকে বিহার, বিহার। আর থেকে অরুণাচল প্রদেশ, অরুণাচল, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। দি থেকে হলো দিল্লি। আর আ থেকে কি, আ থেকে হবে দি আ থেকে হবে আন্দামান অ্যান্ড নিকোবর, ANN, আন্দামান অ্যান্ড নিকোবর। তাহলে ম্যাক্সিমাম পপুলেশন কোথায়, ম্যাক্সিমাম পপুলেশন হলো, পপুলেশন ডেন্সিটি কোথায়, ম্যাক্সিমাম পপুলেশন তো ইউপি হবে, আর ম্যাক্সিমাম পপুলেশন ডেন্সিটি বললে হয়ে যাবে বিহার। মিনিমাম কোথায়, মিনিমাম হলো অরুণাচল প্রদেশ, এখানে আমি শর্টে লিখছি অরুণাচল, আচ্ছা পুরোই লিখে দিলাম অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। আর যদি ইউটির দিকে চলে যাও তাহলে ম্যাক্সিমাম হলো দিল্লিতে, আর মিনিমাম হলো কোথায়, মিনিমাম হলো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে। সেক্স রেশিওতে চলে আসো। সেক্স রেশিওতে যেটা মনে রাখতে বলেছিলাম, কি বলেছিলাম, লেকে, লেকে হরিনাম, লেকে হরিনাম পদ, লেকে হরিনাম পদ। ল ফর কি, ল ফর লিঙ্গানুপাত, লিঙ্গানুপাত, লিঙ্গানুপাত অর্থাৎ সেক্স রেশিও। সেক্স রেশিওকে বাংলাতে কি বলবে, লিঙ্গানুপাত। কে ফর কি, কেরালা, কেরালা। হ ফর কি, হরিয়ানা, আর এখানে জায়গা নেই বলে শর্টে লিখে দিলাম। নামটা এখানে নাম ফর কিছু নাই, কিন্তু জাস্ট মনে রাখার জন্য। প থেকে কি হবে, প থেকে হবে পুদুচেরি, পুদুচেরি। আর দ ফর হবে কি, দ ফর হবে দমন দিউ, দমন, দমন দিউ। তাহলে লিঙ্গানুপাতে ম্যাক্সিমাম কোন স্টেট সেক্স রেশিওতে, কেরালা। আর মিনিমাম কোন স্টেট, মিনিমাম হলো হরিয়ানা। ডেকেডাল গ্রোথ, ডেকেডাল গ্রোথে কি মনে রাখতে বলেছিলাম, ডেকেডাল গ্রোথে মনে রাখতে বলেছিলাম যে 10 মায়না, 10 কি বলেছিলাম, 10 মায়না। 10 মানে কি, দশকীয় বৃদ্ধি, দশকীয় বৃদ্ধি, দশকীয় বৃদ্ধি। ম ফর কি, মেঘালয়, মেঘালয়। আর না ফর হলো কি, নাগাল্যান্ড, নাগাল্যান্ড, নাগাল্যান্ড। তাহলে ম্যাক্সিমাম কোথায়, ম্যাক্সিমাম হলো মেঘালয়া, মেঘালয়া। আর মিনিমাম কোথায়, মিনিমাম হলো নাগাল্যান্ড। এটা শর্ট নোট আকারে লিখে রাখবে, এক্সামের আগে রিভিশন করতে কিন্তু এটাই তোমাদের কাজে লাগবে। এবার এখানে কিন্তু তোমাদের কমপ্লিট হলো কিন্তু কি, সেন্সাস কিন্তু টোটাল এখানে কমপ্লিট হলো। এবার আমরা শুরু করব, তাহলে মেন টপিকের সেন্সাস তোমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল। এবার পরবর্তী মেন টপিক হিসেবে আমরা শুরু করব
ক্লাসিক্যাল ড্যান্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো শাস্ত্রীয় নৃত্য, এর আগের দিনে সম্ভবত কিছুটা তোমাদের বলেছিলাম, মানে ক্লাসিক্যাল ড্যান্স যে 8টা সেটা বলেছিলাম। আরও আরেকবার এখান থেকে দেখো, সেটাই কিন্তু এখানে লেখা আছে যে অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি, অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি নাম্বার অফ ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা? নাম্বার অফ ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা হলো 8টা। তো কোশ্চেন যখন দেবে যে ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা, তখন তোমরা মার্কিং করবে 8টা। যদি কোশ্চেন দিয়ে দেয় যে অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি, তো তখনও 8টা মার্কিং করবে। কিন্তু যদি কোশ্চেন দেয় যে অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ কালচার, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মতে কতগুলো ক্লাসিক্যাল ড্যান্স আছে, তো 9টা ক্লাসিক্যাল ড্যান্স আছে। তো সেই 9 নম্বর ক্লাসিক্যাল ড্যান্স কোনটা? ছৌ নাচ। কি? ছৌ নাচ। ছৌ নাচ। এই ছৌ নাচটা কোথায় দেখতে পাওয়া যায়? দেখো লেখাই আছে ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের পাশে আছে ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশাতে কিন্তু ছৌ নাচ দেখতে পাওয়া যায়, যেটাকে মিনিস্ট্রি অফ কালচার অর্থাৎ সাংস্কৃতিক মন্ত্রণালয় কিন্তু শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে তারা মান্যতা দিয়েছে। কিন্তু সঙ্গীত নাটক একাডেমি এই ছৌ নাচকে অর্ধ শাস্ত্রীয় নৃত্যের তকমা দিয়েছে। কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবে। ক্লাসিক্যাল ডান্স কি কি দেখো, এখানে লেখাই আছে। কেরালার হলো দুটো, কথাকলি অ্যান্ড মোহিনীআট্টম। তামিলনাড়ুর হলো ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আসামের সত্তারিয়া, উত্তরপ্রদেশের কত্থক। আর সব থেকে কষ্ট হবে মনে রাখতে এই লাস্টের দুটো, কি? মণিপুরের মণিপুরি, ওডিসির হলো ওডিসি। ম্যাপের সাহায্যে একবার এখান থেকে দেখে নেবো, তাহলে আরো জিনিসটা চটজলদি মনে থাকবে বা দীর্ঘদিন মনে থাকবে। এখানে দেখো আছে কি? কেরালা। কেরালা স্টেটের লোকেশন কোথায়? এখানে। কেরালা থেকে কি বলেছি? দুটো, এটা হলো কথাকলি, আরেকটা কি বললাম? মোহিনীআট্টম। মোহিনীআট্টম। স্পেলিং মিস্টেক হতে পারে, একটু কারেকশন করে নিতে পারো। যদিও তোমাদের যে এখানে এক্সাম, সিবিটি এক্সামে কিন্তু স্পেলিং কোনো ম্যাটার করে না, জাস্ট তোমার অ্যান্সার জানা থাকলেই কিন্তু কাজ হয়ে যাবে। কেরালার পাশে দেখো আছে কি? তামিলনাড়ু। এটা কি? এটা হলো তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স হলো ভারতনাট্যম। ভারতনাট্যম। তামিলনাড়ুর উপরে আছে দেখো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স কি? অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স হলো কুচিপুড়ি। ওপরে চলে আসো ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে ওপরে চলে আসো কি? ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? ওডিসি। এবার নর্থ ইস্ট সাইডে চলে আসো। নর্থ ইস্ট সাইডে এখানে আছে মণিপুর, মিজোরামের ওপরে, নাগাল্যান্ডের নিচে আর মায়ানমার বর্ডারের ধারে। মণিপুরের ক্লাসিক্যাল ড্যান্স হলো কি? মণিপুরি। এদিকে ওপরের দিকে চলে আসো, ওপরে আছে এখানে আসাম। এটা হলো মণিপুরের সাথেও কিন্তু বর্ডার শেয়ার করে আসামের ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? সত্তারিয়া হলো আসামের ক্লাসিক্যাল ড্যান্সের নাম। এদিকে নর্থ সাইডে চলে আসো, উত্তর ভারতে কি আছে? উত্তরপ্রদেশ, ইউপি। এটা হলো ইউপি। তো ইউপির তে যে ড্যান্সটা হয় সেটা হলো, যে ক্লাসিক্যাল ড্যান্স, সেটা হলো কত্থক। তাহলে 8টা হয়ে গেল। কেরালা থেকে দুটো, 1 2, ভারতনাট্যম হলো 3, কুচিপুড়ি 4, ওড়িশি 5, মণিপুরি হলো 6, সত্তরিয়া 7, কত্থক হলো 8টা ক্লাসিক্যাল ড্যান্স। আর ছৌ নাচটা কোথায় করা হয়? এই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা মিলিয়ে এখানে হয় ছৌ নাচ। তো ম্যাপের সাহায্যে দেখিয়ে দিলাম, আশা করি জিনিসটা আরো বেশি দিন মনে থাকবে। ম্যাপের সাহায্যে দেখে পড়বে, তাহলে জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে না। যখনই এক্সামে কোশ্চেন আসবে মাথায় ক্লিক করে যাবে যে কোন স্টেট, তাহলে সেই স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স কি। আচ্ছা, আজকে ক্লাসিক্যাল ড্যান্স আমরা এই পর্যন্ত রাখবো। মেন টপিক অনেকটা লেন্দি হয়ে গেছে। আর
এর পরের দিনে এই ক্লাসিক্যাল ড্যান্সের যারা ফেমাস যে সমস্ত ড্যান্সাররা আছে, যদিও আজকের ক্লাসে একটা দুটো কোশ্চেন রাখা আছে, সেটা একটা কোশ্চেন রাখা আছে বিরজু মহারাজের ওপরে, তো সেটা কমপ্লিট করার পর আজকের এই তোমাদের ক্লাসিক্যাল ড্যান্সের টপিকটা এখানে শেষ করব। এর পরের ক্লাসে ক্লাসিক্যাল ড্যান্স থেকে যা যা বাকি টপিক থেকে যাচ্ছে সেগুলো পরের ক্লাসে কভার করানো হবে। এখানে দেখো কোশ্চেনে বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্লাসিক্যাল ড্যান্স অফ অন্ধ্রপ্রদেশ। তো মাইন্ডে ক্লিক করার দরকার যে অন্ধ্রপ্রদেশের লোকেশনটা কোথায়। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের ওখানে, তাহলে ক্লাসিক্যাল ড্যান্স কি হয়ে যাবে? কুচিপুড়ি। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের। কথাকলি কোথায়? কথাকলি হলো কেরালা। কেরালার হলো কথাকলি। কেরালার পাশে আছে তামিলনাড়ু। তামিলনাড়ুর হলো ভারতনাট্যম। আর ওডিসি থেকেই বুঝতে পারছো এটা হলো ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স। পরের কোশ্চেন দেখো, বিরজু মহারাজ। বিরজু মহারাজ ইজ রিলেটেড হুইজ ক্লাসিক্যাল ড্যান্স। তো বিরজু মহারাজ, যত মহারাজ আছে দেখবে এরা কিন্তু নর্থ সাইডে যে ড্যান্সটা হয় মানে কত্থক, কত্থক ড্যান্সের সাথে রিলেটেড। যেমন বিরজু মহারাজ আছে, শম্ভু মহারাজ আছে, লাচ্চু মহারাজ আছে, এরা কোন ড্যান্সের সাথে রিলেটেড? কত্থক নাচের সাথে। কত্থক কোন স্টেটের? এক্ষুনি বললাম উত্তরপ্রদেশের। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ইউপি এসএসসির এক্সামে, রাজস্থান পুলিশের কনস্টেবল এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। কোশ্চেন দেবে যে বিরজু মহারাজ কোন ঘরানা, কোন ঘরানার অন্তর্গত? বিরজু মহারাজ কোন ঘরানা থেকে বিলং করেন? তো ইনি লখনৌ, লখনৌ ঘরানা থেকে বিলং করেন। এক্সাম যদি টাফ করে তাহলে আরো স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করবে লখনৌ এর কোন ঘরানা। তো লখনৌ এর কালকা বিন্দাদিন, কালকা বিন্দাদিন ঘরানা থেকে ইনি কিন্তু বিলং করেন। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। এই যে ক্লাসিক্যাল ড্যান্সের সাথে ফেমাস যারা ড্যান্সার আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা এখানে কিন্তু এই তোমাদের ক্লাসিক্যাল ড্যান্সের যে মেন টপিকটা সেটা কমপ্লিট করছি। এবার চলে আসবো আমাদের সাপোর্টিং যে টপিকগুলো পড়ছিলাম, অর্থাৎ বুকস অ্যান্ড অথর অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস। তো ফার্স্টে দেখবো বুকস অ্যান্ড অথর। তো এখানে দেখো, এর আগের দিনের ক্লাসে লাস্টের দিকে বলেছিলাম যে পঞ্চতন্ত্র বা প্রেম বাটিকা একটা কোশ্চেনে ছিল ইনকারেক্টলি ম্যাচ। তো সেখানে বলেছিলাম একটু তোমরা খাতায় কষ্ট করে নোট ডাউন করে নেবে। তো অনেক ক্যান্ডিডেট এমন থাকো যারা নোট ডাউন করতে চায় না, তো সেই কারণে আবারও কিন্তু আমি এখানে এটাকে নোট ডাউন করিয়েছি, মানে তোমাদেরকে আরেকবার এখান থেকে রিভিশন করাবো। এবং এই যে ক্লাসগুলো চলছে এগুলোর পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি প্রত্যেকেই জানো কিভাবে পিডিএফ তোমরা ডাউনলোড করবে। এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রামে গিয়ে তোমরা @learningexpertsd অ্যাজ ইট ইজ যেমন লেখা আছে তেমনটাই লিখবে, লিখে সার্চ করবে। লাস্টে এস অ্যান্ড ডি এ দুটো কিন্তু বড় হাতের লেখা আছে। তো এইভাবে অ্যাজ ইট ইজ তোমরা সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেটার উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে আজকের ক্লাস বা এর আগে যে ক্লাস হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মার লেখা মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে। বিষ্ণু শর্মা লেখার বইয়ের নাম কি? পঞ্চতন্ত্র। রাসকান, রাস, এটা মনে রাখার একটা সোজা উপায় বলে দিচ্ছি, রস। রস থাকলে প্রেম করবে। তো রাসকান কে লিখেছে? রাসকান, রাসকান রাসকান লিখেছে কোন বই? রাসকান লিখেছে প্রেম বাটিকা। রস থাকলে সে প্রেম করতে যাবে। তো এইভাবে মনে রাখতে পারো রাসকান লিখেছে কোন বই? প্রেম বাটিকা। অশ্ব ঘোষ, অশ্ব ঘোষ মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। অশ্ব ঘোষের লেখা বই এর নাম কি? অশ্ব ঘোষের লেখা বইয়ের নাম হলো বুদ্ধচরিত, বুদ্ধচরিতম। পরে দেখো ভারতীহরি, ভারতীহরির লেখা বইয়ের নাম, তিনটে বই মনে রাখবে, শতক, তিনটে বই কিন্তু শতক। কি কি শতক? নীতি শতক, শৃঙ্গার শতক অ্যান্ড বৈরাগ্য শতক। নীতি শৃঙ্গার বৈরাগ্য, নীতি শৃঙ্গার বৈরাগ্য, নীতি শৃঙ্গার বৈরাগ্য শতক কার? ভাতৃহরির লেখা বই। মালিক মোহাম্মদ জায়সি লেখা বইয়ের নাম কি? পদ্মাবত। পদ্মাবত বইটা কার লেখা? মালিক মোহাম্মদ জায়সি। পরে দেখো আবুল ফাজল, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। আকবরের রাজসভায় কিন্তু আবুল ফাজল ছিলেন। আবুল ফাজলের লেখা বইয়ের নাম হলো আইনি আকবরী অ্যান্ড আকবর নামা। কার লেখা? আবুল ফাজলের লেখা। কবির দাস, কবির দাসের লেখা বইয়ের নাম কি? বিজাক, সাখী, শাবাদ অ্যান্ড রামানি।
বিজাক সাকি সাবাত অ্যান্ড রামায়ণী। বিজাক সাকি সাগাত অ্যান্ড রামায়ণী কার লেখা? কবির দাসের লেখা। নীল দর্পণ মোস্ট ইম্পর্টেন্ট একটা বই, বহুবার এটা এটা ট্রিপল কেন 10টা স্টারও দিয়ে রাখতে পারো। নীল দর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্রের। কোশ্চেন দেয় নীল দর্পণকে ইংরাজি অনুবাদ কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ বইটাকে ইংলিশে অনুবাদ করেছিলেন। নীল দর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। নীল দর্পণ থেকেই বুঝতে পারছো নীল চাষীদের জীবন কাহিনীর ওপরে কিন্তু বইটা লেখা হয়েছিল। এবার লাস্টে যে দুটো আছে দুটোই দেখো প্রকাশ, এখানেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। একটা আছে সত্যার্থ প্রকাশ, বাংলাতে কি বলবো? সত্যার্থ প্রকাশ। আরেকটা হলো কি? সোম প্রকাশ। তো সত্যার্থ প্রকাশ দয়ানন্দ সরস্বতীর লেখা, আর সোম প্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই হলো কি? সোম প্রকাশ। এবার চলে আসো কোশ্চেনে। দেখো এটা এসএসসি 2020-তে কোশ্চেন দিয়েছিল, ইজি কোশ্চেন। এর আগের দিনেও কিন্তু পড়িয়েছিলাম সম্ভবত। ঘোড়া বইটা কার লেখা? তো ঘোড়া আশা করি এখান থেকে ছবি দেখেই বুঝতে পেরেছো, ঘোড়া লেখা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই হলো কি? ঘোড়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইয়ের নাম। চলে আসো পরের কোশ্চেন, পঞ্চতন্ত্র লেখক কে? কে পঞ্চতন্ত্র লিখেছেন? তো পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মার লেখা বইয়ের নাম কি? বিষ্ণু শর্মার লেখা বইয়ের নাম হলো পঞ্চতন্ত্র। ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখা বই ছিল, বইয়ের নাম হলো ভারত দুর্দশা। কালিদাসের অনেকগুলো ফেমাস বই আছে, তার মধ্যে বহুবার এক্সামে যেটা দিয়েছে মেঘদূত বা মেঘদূতম, শকুন্তলা, কুমার সম্ভব কার লেখা? কালিদাসের লেখা। চাণক্যের লেখা বইয়ের নাম হলো অর্থশাস্ত্র। কার লেখা? চাণক্যের লেখা বইয়ের নাম হলো অর্থশাস্ত্র। পরের কোশ্চেন দেখো, আচ্ছা এখানে দেখো আরো 4টে বই ইনক্লুড করা আছে। আল বেরুনির লেখা বইয়ের নাম হলো কিতাব উল হিন্দ, হিস্ট্রিতে আশা করি পড়ে এসছো। একইভাবে মেগাস্থিনিস কার আমলে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিল, লেখা বইয়ের নাম হলো কি? ইন্ডিকা। কুলদীপ নায়ারের বইয়ের নাম হলো বিয়ন্ড দ্য লাইন্স। নীলকণ্ঠরাথের লেখা বইয়ের নাম হলো প্রভার্টি অফ ইন্ডিয়া। প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের এরকম 8টা 10টা করে বই পড়ানো হচ্ছে, যাতে করে তোমাদের ধীরে ধীরে যেন এই বইগুলো মুখস্থ করতে থাকবে। কারণ ফার্স্ট ক্লাসে যেটা পড়িয়েছি সেটা মুখস্থ করে নিলে প্রথম দিনে, সেকেন্ড ক্লাসে যখন আরো 7-8টা বই পড়ালাম সেটা মুখস্থ করবে, তার পাশাপাশি ফার্স্ট ক্লাসে যেটা পড়েছিলে সেটা রিভিশন করবে। একইভাবে থার্ড ক্লাসের ক্ষেত্রেও ফার্স্ট যে দুটো ক্লাসে পড়েছো সেগুলো রিভিশন করবে, তাহলে কিন্তু মুখস্থ হবে। যদি মনে করো যে এগুলো লাস্টে একসাথে পড়বো, জিন্দেগিতে মুখস্থ হবে না। সেই কারণেই কিন্তু সাপোর্টিং টপিক হিসাবে প্রত্যেকটা মেইন টপিকের পাশাপাশি কিন্তু আমরা এই বুকস অ্যান্ড অথর এবং ইম্পর্টেন্ট ডেটস পড়াচ্ছি। এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, তাই অল্প অল্প করে প্রত্যেক দিন দিচ্ছি। রেগুলার কিন্তু তোমরা বাড়িতে পড়বে। পরের কোশ্চেন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক অফ রাস তরঙ্গিনী? আচ্ছা একটা কথা বলি, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ক্লাসটাকে কিন্তু লাইক করবে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখছি যে ক্লাস দেখছো বাট লাইক করছো না। আরেকটা কথা, ক্লাস কিন্তু কেউ ডাউনলোড করে দেখবে না, ক্লাস লাইভ দেখবে, না হলে রেকর্ডিং দেখবে, কিন্তু ইন্টারনেটে মানে অনলাইনেই দেখবে। কেউ কিন্তু ডাউনলোড করে দেখবে না, কারণ রিকোয়েস্ট একটাই, চ্যানেল যেহেতু ছোট সেই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে কেউ এই ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। তো কোশ্চেন দেখো, রাজতরঙ্গিনী, এর আগের দিনেও কোশ্চেনটা বলেছিলাম রাজতরঙ্গিনী কার লেখা। এর আগের দিনের কোশ্চেন ছিল রাজতরঙ্গিনীর বই থেকে কোন জায়গার পরিচয় পাওয়া যায়, মানে কোন জায়গার বর্ণনা পাওয়া যায়। তো জম্মু কাশ্মীরের বর্ণনা পাওয়া যায় রাজতরঙ্গিনী থেকে। রাজতরঙ্গিনী কার লেখা?
কালহানের লেখা রাজতরঙ্গিনী। এসএসসি 2015 এবং 19 সালে কিন্তু কোশ্চেনটা এসেছিল। পরে দেখো এখানে মহাত্মা গান্ধীর লেখা বই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এর মাথায় ট্রিপল স্টার, 4টে স্টার মেরে নাও। আরেকটা বই হলো ইয়ং ইন্ডিয়া, আরেকটা বই হলো হিন্দ স্বরাজ। এই 3টে বই কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তার মধ্যে সব থেকে বেশি দিয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, কার লেখা? মহাত্মা গান্ধী। এছাড়া ইথিক্যাল রিলিজিয়ান অ্যান্ড পাথওয়ে অফ গড, এগুলো কিন্তু মহাত্মা গান্ধীর লেখা। ইয়ং ইন্ডিয়াটা সম্ভবত এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম। ইয়ং ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া আর নিউ ইন্ডিয়া, 3টে বই কে কে লিখেছে সেখানে কিন্তু আমরা এর আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। জওহরলাল নেহরু, তোমাদের কাজ থাকবে এই ক্লাসের মানে আজকের ক্লাসের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে যে ইয়ং ইন্ডিয়া তো বলে দিলাম মহাত্মা গান্ধী, নিউ ইন্ডিয়া আর একটা বললাম কি আনহ্যাপি ইন্ডিয়া, বই দুটো, কারণ পড়া তোমাদের কিন্তু পড়ানো হয়ে গেছে। তো এবার তোমাদের কাছ থেকে আমি যেটা এক্সপেক্ট করব যে তোমরা যাতে চটজলদি অ্যান্সার বলতে পারো। তো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে নিউ ইন্ডিয়া বই কার লেখা, আনহ্যাপি ইন্ডিয়া বই কার লেখা। জওহরলাল নেহরুর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বইটা বহুবার এক্সামে দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট বলতে এক্সামের পার্সপেক্টিভ থেকে যেটা বহুবার দিয়েছে সেটা হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, আরেকটা হলো অ্যান অটোবায়োগ্রাফি। এই দুটো বই কিন্তু বহুবার দিয়েছে। এছাড়া আরও দুটো বই, গিলমিস অফ ওয়ার্ল্ড হিস্টোরি আর এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স আর টুয়ার্ডস, কার লেখা? জওহরলাল নেহরুর লেখা, যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ইন্দিরা গান্ধীকে ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তার লেখা বইয়ের নাম কি? মাই ট্রুথ। একটু কারেকশন করে নাও, টাইপিং মিস্টেক আছে, মাই ট্রুথ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বইয়ের নাম দেবদাস, দেবদাসের ওপরে মুভিও তৈরি হয়েছে। তো কার লেখা? দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সরোজিনী নাইডু লেখা বইয়ের নাম হলো দ্য গোল্ডেন থ্রিশোল্ড, ওয়ার্ডস অফ ফ্রিডম, আইডিয়াস অফ নেশন। তো এই ছিল আজকে বুকস অ্যান্ড অথরের ওপর থেকে। আজকে ক্লাসে প্রায় 10-12টা কিন্তু বুকস অ্যান্ড অথর রাখা হয়েছে, যদিও এর আগের দিনের ক্লাসে কিছু কিছু বুকস অ্যান্ড অথর আজকের ক্লাসেও রেখেছে, সেই কারণে মনে হতে পারে যে 15-20টা মনে হতে পারে, তো 15-20টা না, আজকে নতুন তোমরা কাউন্ট করে দেখবে যে 10-12টার মতো কিন্তু রাখা হয়েছে। এবার চলে আসবো পরবর্তী টপিক, ইম্পর্টেন্ট ডেটস। তো এর আগের দুটো ক্লাসে আমরা কভার করেছিলাম জানুয়ারি মান্থ, কভার করেছিলাম ফেব্রুয়ারি মান্থ। তো প্রত্যেকটা মাস মানে 12টা ক্লাসে 12টা মাস কিন্তু কভার করানো হয়ে যাবে। প্রতিটা ক্লাসে পড়ানো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের পড়া কিন্তু প্রত্যেক দিনই কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করে নেবে এবং তার পাশাপাশি রিভিশন করবে, না হলে এই যে ইম্পর্টেন্ট ডেটস, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর, এগুলো কিন্তু মনে থাকে না। আজকে যেটা পড়বো সেটা হলো মার্চ মাসের ইম্পর্টেন্ট ডেটস গুলো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, এখান থেকে রেখেছি একটা কোশ্চেন যে ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় কবে? পালন করা হয় 22শে মার্চে ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয়। 22 তারিখ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 22 তারিখ কেন ইম্পর্টেন্ট দেখো, 22 তারিখটা, 22 তারিখে কিন্তু 4টে জিনিস মনে রাখতে হবে। 22শে জানুয়ারি 2024 কি হয়? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির, অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় কবে? 22শে জানুয়ারি। 22শে মার্চ এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে, 22শে মার্চ কি পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22শে মার্চের পরবর্তী মাস কি? এপ্রিল। 22শে এপ্রিল কি পালন করা হয়? পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব পৃথিবী দিবস। আর এপ্রিলের পরে মাস হলো কি? মে। তো 22শে মেতে কি পালন করা হয়? পালন করা হয় ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস, বায়োডাইভার্সিটি ডে পালন করা হয় কবে? 22শে মে তারিখে।
এবার দেখো মার্চের মধ্যে ইম্পর্টেন্ট যে ডেগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নাও। 3rd মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয়। 8 মার্চটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু এই 8 মার্চের যে কোশ্চেনটা বহুবার দিয়েছে, কোশ্চেন দেয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়? পালন করা হয় 8 মার্চে। দেখতেই পাচ্ছ সিএইচএসএল 2023, এমটিএস 2015, আরও রিসেন্টলি অনেক এক্সামে কোশ্চেন এসেছে, সবগুলো আমি এখানে ইনক্লুড করিনি। 15 মার্চে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয়। 20 মার্চ থেকে দুটো মনে রাখতে হবে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে সিজিএল 2019-এ এসেছিল, ওয়ার্ল্ড স্প্যারো ডে 20 মার্চে পালন করা হয়। ওয়ার্ল্ড ফরেস্টারি ডে পালন করা হয় কবে? 21 মার্চ তারিখে, সিজিএল 2019-এ এসেছে। আর ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওয়াটার ডে, এই যে 4টে 22 তারিখের ব্যাপারে ফার্স্টেই বলে দিলাম, চারটেই কিন্তু ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ওয়াটার ডে 22 মার্চ, ওয়ার্ল্ড আর্থ ডে 22 এপ্রিল, ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে 22 মে। 24 মার্চে দেখো টিভি ডে, টিভি মানে যক্ষা, বিশ্ব যক্ষা দিবস, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে 24 মার্চে পালন করা হয়। 26 মার্চটা ততটা ইম্পর্টেন্ট না, এটা দেয়ই না এক্সামে। ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের কিন্তু সেদিন স্বাধীন হয়েছিল কবে? 26 মার্চে। তো এই ছিল আজকে মার্চ মাসের ইম্পর্টেন্ট ডেটস থেকে টপিক। তো এগুলো আশা করি তোমরা বাড়িতে রেগুলার বেসিসে এগুলোকে খাতায় নোট ডাউন করছো এবং রেগুলার বেসিসে এগুলোকে রিভিশন করছো। তো আজকের ক্লাসে আশা করি যে টপিকগুলো পড়ানো হয়েছে প্রত্যেকটা টপিক আশা করব ক্লিয়ার হয়েছে। টপিক ক্লিয়ার হলে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো, বা কোথাও ডাউট থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা এসএসসি সিজিএল এমটিএস বা এসএসসি যে কোনো এক্সাম বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে জিকে জিএস আছে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এবং তাদেরকে তোমরা রিকমেন্ডও করতে পারো যে এই ক্লাসগুলো দেখার জন্য। তাদের ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে দেখবে না, সেটা আপ টু তাদের ব্যাপার। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।